সো হ্যালো গাইস, তো আজকের ভিডিওটি হবে যে নিউ ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে সেই বিষয়ে। এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ওয়াক কি, ওয়াকফের হিস্টোরি কী আছে, এবং আজকে যে বিল আনা হয়েছে, রিসেন্টলি যে বিল পাস হয়েছে সেই বিলের মধ্যে এবং যে 1995 যে বিল রয়েছে সেই বিলের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটা নিয়ে আলোচনা করে। তো প্রথমে জেনে নিই যে ওয়াক জিনিসটা কি। সো ওয়াক ইজ বেসিক্যালি হচ্ছে এক ধরনের চ্যারিটি অর ডোনেশন, যে ডোনেশন করা হয় ফর দ্য কজ অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ নামে কোনো প্রপার্টিকে দিয়ে দেওয়া। একবার কোনো প্রপার্টি যদি ওয়াক হয়ে যায় সেটা তার উপর আর কোনো লাইক অধিকার থাকবে না যে প্রপার্টি ডোনেট করছে, এবং সেটাকে ম্যানেজ করবে কে, না তো একজন মুতুয়ালিজ থাকে যে ম্যানেজারের মতো কাজ করে, সে ম্যানেজ করবে। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দিস ওয়াক থিং। এবার লয়ের ব্যাপারটা করি। তো লয়ের ব্যাপারটা জানার আগে একটু হিস্ট্রিটা জেনে নিই। তো যে ওয়াক অ্যাক্টের যে কনসেপ্ট সেটার শুরুবাত হয়েছিল 1913-এ। সো 1913 কী হয়, সে সময় ব্রিটিশরা ইন্ডিয়াতে ছিল এবং সেই সময় দেখা যায় যে অনেকগুলো প্রপার্টিজ রয়েছে মুসলিমদের, যেগুলোকে মানে গভর্নমেন্ট আস্তে আস্তে ইনক্রোচ করছে। তো সেই সমস্ত জিনিস থেকে প্রোটেক্ট করার জন্য, যেগুলো সে সময় অনেক ধরনের প্রপার্টি ছিল, যেরকম মসজিদ ছিল, গ্রেভিয়ার্ড ছিল, হিস্টোরিক্যাল মনুমেন্টস ছিল, সেই সমস্ত জিনিসকে প্রোটেক্ট করার জন্য একটা অ্যাক্ট ইনিশিয়েট করা হয় 1913-এ। সেটার নাম হচ্ছে মুসলমান ওয়াক ভ্যালিডিটিং অ্যাক্ট, এবং সেটা হচ্ছে ইনসেপশনস অফ ওয়াক অ্যাক্ট। এবং সেই তারপর থেকে অনেকগুলো চেঞ্জেস হয় এবং ইভেনচুয়ালি 1995-এ সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াক অ্যাক্ট নিয়ে আসে, যেটা দায়িত্ব দেওয়া হয় ওয়াক যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিগুলোকে দেখাশোনা করা। আর একটা জিনিস আছে, ওয়াক করা হয় 3-4টা কারণ। একটা হচ্ছে রিলিজিয়াস কারণ, যেখানে যেমন মসজিদ টসজিদ তৈরি করা হবে, পায়াস কারণ, অ্যান্ড চ্যারিটি কারণের জন্য, যেটা সব কিছুই মানে ম্যানেজ হবে আন্ডার মুসলিম ল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে নতুন বিলটা এসেছে সেই বিলে কি কি ডিফারেন্স রয়েছে সেটা একটু জেনে নিই ওয়ান বাই ওয়ান। তাহলে যে প্রথম জিনিস যে আসপেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফরমেশন অফ ওয়াক, সেটার ডিফারেন্স বিটুইন 1995 অ্যান্ড 2024। আমি শুধু 1995 অ্যান্ড 2024 বলবো, কারণ প্রোনাউন্সিয়েশনটা খুব একটু ডিফিকাল্ট। সো আমি জাস্ট ইয়ারলিটা ডিফাইন করবো। তার মানে যখন 1995 বলবো তখন বলবো ইনিশিয়াল যেটা অ্যাক্ট রয়েছে, এবং 2014 বললে যে অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। যে রিসেন্টলি 2024-এ যে অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয়েছে সেটার নামটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন সেটা উম্মিদ নামে পরিচিত হবে। তো এবার দেখে নিই যে ফরমেশনটা কী রয়েছে ওয়ার্ক প্রপার্টিস। ওকে, সো এটা দেখা গিয়েছে যে অনেকগুলো হিস্টোরিক্যাল যে ল্যান্ড রয়েছে, মনুমেন্টস রয়েছে, গ্রেভিয়ার্ডস রয়েছে, মস্ক রয়েছে, সেগুলো মানে ওনারশিপ ডিফাইন করা যায়নি, অর্থাৎ অনেক দিন ধরেই রিলিজিয়াস কারণে ইউজ করা হয়। এবং সেখানে কি করা হয় যে ওয়াক বাই ইউজার নামে একটা জিনিস আছে, যেখানে বলা হয় যে কোনো প্রপার্টি যদি অপটের আন্ডারে থাকে, সেটা বাই ডেফিনেশন বাই দ্য ইউসেজ অফ দ্যাট প্রপার্টি ইট উইল বিকাম আ ওয়াক প্রপার্টি। তার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না, অ্যান্ড ইজ ভেরি ডিফিকাল্ট যে সেই সময়কার জমির যে ডকুমেন্টেশন প্রডিউস করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সেটা ছিল 1995-এর অ্যাক্টে। এবার চলে আসি যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ওয়াক প্রপার্টি সেটাই হবে তারাই করতে হবে যারা অ্যাটলিস্ট 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হবে। তো এখানে নিয়ে অনেকের সমস্যা রয়েছে, যারা বলছে যে প্র্যাকটিসিং মুসলিমটা ডিফাইন করবে কীভাবে, তার কী কী হবে, কী কী সার্টিফিকেশন দেবে, মানে গভর্নমেন্ট দেবে, এবং কীভাবে, লাইক সাপোজ কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ দাড়ি রাখে, কেউ রাখে না। তো এখানে গভর্নমেন্ট কিভাবে ডিসাইড করবে যে একজন ব্যক্তি যে চাইছে তার প্রপার্টি ডোনেট করতে, যে সে মুসলিম কি মুসলিম না। আর যেটা জিনিস করা হয়েছে এই যে নতুন অ্যামেন্ডমেন্টে, সেটা হচ্ছে যে ওয়াক বাই ইউজারের যে কনসেপ্টটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর একটা বড় কথা হয়েছে যে আগে বলেছিলাম যে কোনো প্রপার্টি যদি একবার ডোনেট করে দেওয়া হয় ওয়াক হিসাবে, সেই প্রপার্টির উপর ক্লেম করা যাবে না। কিন্তু এখনকার যে নতুন বিল রয়েছে সেই বিলে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেখান থেকে যে ইয়ার্সে যে ডিসইনহেরিট করার ব্যাপারটা সেটা করা যাবে না, সেটা ইনক্লুডিং সেটা ফিমেল ইয়ার্স হতে পারে, সেই প্রপার্টি ওনারশিপ সেটাকে রিলিঙ্কুইশ করা যাবে না। এবার আলোচনা করি 2 নম্বর আসপেক্টে। 2 নম্বর আসপেক্টটা কি, যে সার্ভে অফ ওয়াক, যে ওয়াক যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি যদি ধরেন ওয়াক বোর্ড ক্লেম করলো কোনো একটা প্রপার্টিকে,
যে ধরেন রিসেন্ট টিভিতে টিভি নিউজ আপনারা দেখছেন নিশ্চয়ই, যে কে বলছে, মানে স্পেশালি যারা নিউজ চ্যানেল অ্যাঙ্কার্স আছে তারা বলছে যে যদি ওয়াকফ বোর্ড ক্লেম করে যে দিল্লি এয়ারপোর্ট হচ্ছে ওয়াকফ বোর্ডে, তাহলে দিল্লি বোর্ড হয়ে যাবে, সরি দিল্লি এয়ারপোর্ট হয়ে যাবে ওয়াকফ বোর্ডে। যদি ওয়াকফ বোর্ড ক্লেম করে যে পার্লামেন্ট তাদের, তাহলে পার্লামেন্টও হয়ে যাবে ওয়াকফে। তো এভাবে জিনিসটা হয় না, এটা একটা বিগেস্ট লাই, বিকজ বুঝতেই পারছেন মিডিয়া তো পুরো একদম চলে গেছে গভর্নমেন্টের ল্যাপে, তো তাদের কাছ থেকে কোনো ক্রিটিক্যাল আর ফ্যাকচুয়াল জিনিস এক্সপেক্ট করাই ভুল। তো এখানে যেটা বলা হয় যে 1995 এর একটা যেটা রয়েছে যে কোনো প্রপার্টি যদি ক্লেম করা হয়, সেখানে কি হবে, একজন সার্ভে কমিশনার থাকবে যে একটা প্রিলিমিনারি সার্ভে করবে এবং সেটাকে আইডেন্টিফাই করবে whether that property is a work property or not। এটা হচ্ছে গভর্নমেন্টেরই একটা লোক অ্যাপয়েন্ট করে, এটা কেউ মানে কেউ আলাদা কিছু না, এটা গভর্নমেন্ট করে। এখন যেটা বলা হয়েছে নতুন অ্যাক্টে, সেখানে কি হয়েছে যে সার্ভে কমিশনার আছে সেটা রিপ্লেস করছে কে দিয়ে, ডিস্ট্রিক্ট কালেক্টর দিয়ে, এবং সেই এখন সর্বে সেই ডিসাইড করবে যে কোনো প্রপার্টি ওয়ার্ক প্রপার্টি কি না। আর সে হবে, এটাও হবে গভর্নমেন্টের দ্বারা রিক্রুটমেন্ট, মানে স্টেট লেভেলে। আর যেটা নেক্সট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট প্রপার্টি অ্যাজ ওয়ার্ক। ধরে ভারতবর্ষে অনেকগুলো প্রপার্টি রয়েছে যেখানে ডিসপিউট রয়েছে বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ক, এবং সেখানে যে অনেক ধরনের ডিসপিউট দেখা গিয়েছে এবং তার কারণে অনেক ধরনের কেসেসও রয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, যে এই কথাটা বলে যে ট্রিবিউনালস কোর্টে যদি কোনো রায় হয়, ভার্ডিক্ট হয়, সেটাকে মানতে বাধ্য, এটা ভুল। ইভেন অনেকে আছে যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে কেস পেন্ডিং রয়েছে এবং কেস চলছে। ইভেন ওয়াক প্রপার যে বোর্ড আছে সে গভর্নমেন্টের এগেনস্টে কেস লড়ছে এনক্রোচমেন্টের কারণে, কারণ অনেক জায়গায় গভর্নমেন্ট ইটসেলফ মানে ইনক্রোচ করে রয়েছে ওয়াক প্রপার্টিজের ওপর। তো এখানে যে পুরনো যে বিল ছিল সেই বিলে বলা হয়েছিল কোনো মানে স্পেসিফিক কোনো ডিরেকশন ছিল না, যার কারণে অনেক ধরনের প্রবলেম সমস্যা দেখা দিয়েছে। এখন যেটা করা হয়েছে কি হচ্ছে যে স্টেট যে গভর্নমেন্টের যে প্রপার্টি রয়েছে সেটাকে ওয়াক বলে ডিক্লেয়ার করা যাবে না, কারণ এখন যে ডিস্ট্রিক্ট কালেক্টর থাকছে সে ডিসাইড করবে, ডিটারমাইন্স করবে যে ওনারশিপটা অ্যাকচুয়ালি ওয়াকফে না গভর্নমেন্টের। এটা একটা আইরনিক যে ডিস্ট্রিক্ট যে কালেক্টর থাকবে সেটা থাকবে গভর্নমেন্টের, এবার গভর্নমেন্টের হয়ে সে তো ব্যাট করবে ডেফিনেটলি। এবার যদি বলা হয় আমি কেউ যদি একজন মার্ডার করে এবং ওকে গিয়ে বলা হয় যে আপনি মার্ডার করেছেন কি করেননি, মানে উইচ ইজ আ ভেরি লাইক রেশনাল, মানে দিস গোজ এগেনস্ট দ্য নেচার অফ রেশনালিটি। তো এটা রয়েছে যে যে কালেক্টর থাকবে সে ডিসাইড করবে যে সেই প্রপার্টিটা গভর্নমেন্টের নাকি ওয়াকফ বোর্ডের। এবার চলে আসি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল কম্পোজিশন। তো এইখানে যেটা বলা হয়েছে যে আগের যে অ্যাক্ট ছিল 1995-এ, সেখানে যারা কারা এই যে কাউন্সিল আছে তার মেম্বার হতে পারবে। তো মেম্বার হচ্ছে হচ্ছে যে যে ইউনিয়ন মিনিস্টার থাকে সে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়। আর আদার্স যারা মেম্বার্স থাকে তারা হতে পারে এমপিস হতে পারে, রিটায়ার্ড জাজেস হতে পারে, স্কলার্স হতে পারে, এমন মুসলিম, কিন্তু সবাই কি হবে, মুসলিম হবে উইথ অ্যাট লিস্ট 2 উইমেন। তো এখানে একটা পয়েন্ট বলে রাখা দরকার যে একটা জিনিস বারবার করে বলা হচ্ছে যে এটাকে একটু ইনক্লুসিভ বোর্ড বানানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে মুসলিম মহিলাদের ম্যান্ডেটারি করা হবে, যেটা আগে ছিল না, সেটা একটা বড় মিথ্যে। আগের বোর্ডেও ছিল মুসলিম ওমেনদের প্রভিশন, বাট এখনকার যে বিল রয়েছে সেই বিলে এটাকে ম্যান্ডেটারি করা হয়েছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর কিছুই না। এবার যে নতুন বিল অ্যামেন্ডমেন্ট নেওয়া হয়েছে সেখানে কি কি করা হয়েছে সেটা দেখে একটু। তো এখানে বলা হয়েছে যে রিকোয়ারমেন্টস অফ এমপিস জাজেস আর যে এমিনেন্ট পার্সন আছে যে যাদেরকে মুসলিম হতে হবে সেটা হটিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা বলা হয়েছে যে ম্যান্ডেটরি দুটো নন মুসলিম থাকবে, এবং যে কাউন্সিলে যে টোটাল 22 মেম্বার্স থাকবে তার মধ্যে 12টা পর্যন্ত নন মুসলিম হতে পারে, এবং এটাকে একটা ইনক্লুসিভিটির ব্যাপারে যে ডাইভার্সিটি ইনক্রিজ করার জন্য এটা পাবলিসাইজ করছে। এবার এখানে অনেকের প্রশ্ন রয়েছে যেরকম যে শুধুমাত্র কি মুসলিম বোর্ডে যে ডাইভার্সিটি যে ব্যাপারটা থোপে দেওয়া হচ্ছে সেটা কি অন্য কোনো রিলিজিয়াস বোর্ড আর অ্যাক্টে করা হয়েছে, সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওটি শেষের দিকে, যে দেখব যে আদার্স যে রিলিজিয়াস বডি বা অ্যাক্ট রয়েছে ইন ইন্ডিয়া সেখানে কি এই ধরনের প্রভিশন রয়েছে যেখানে যে নন দ্যাট পার্টিকুলার রিলিজিয়াস যে বোর্ড আছে সেটার কোনো মেম্বারকে ম্যান্ডেটরি ইনক্লুড করা হবে কি না, সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে, একটু ধৈর্য ধরুন। তারপরে চলে আসি যে স্টেটের যে ওয়াকফ বোর্ড কম্পোজিশন থাকছে সেখানে কে কে থাকবে। তো আগের যে অ্যাক্ট ছিল 1995-এ সেখানে 8 থেকে 10 জন মেম্বার্স থাকবে,
এবং তাদের কি হবে ইলেক্টেড থাকবে এবং নমিনেটেড, অর্থাৎ যারা আসে মুসলিম যারা মানে লিডার্স মানে মেম্বার্স আছে তারা কি থাকে ইলেক্টেড থাকে এবং তাদেরকে নমিনেটেড করা হয় থ্রু পপুলেশন, যারা ইলেক্টেড করার পর নমিনেট করা হয় এবং সবাই সেটা মুসলিম থাকে, ইনক্লুডিং সেখানে কি কি থাকতে পারে এমপিজ, এমএলএজ, মুতওয়ালিজ অ্যান্ড স্কলার। সো এখানে একটা মুতওয়ালিজের কনসেপ্ট একটা আমাদের ক্লিয়ার করে দিই। মুতওয়ালিটা ইজ বেসিক্যালি হচ্ছে একটা ম্যানেজার মতো, যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে প্রপার্টিগুলো দেখাশোনা করে। হি ইজ নট দ্য ওনার অর শি ইজ নট দ্য ওনার, সে শুধু ম্যানেজ করে প্রপার্টিকে। ওকে, নাও যে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট রয়েছে সেখানে কি করা হয়েছে, তো এখানে বলা হয়েছে যে এই যে ওয়াকফ বোর্ড রয়েছে সেখানে আপ টু 11 মেম্বার্স থাকবে, সমস্ত মেম্বারকে নমিনেট করা হবে বাই স্টেট। তো আগেটাতে কি বলা হয়েছিল যে নমিনেটেড অ্যান্ড ইলেক্টেড থাকবে, মানে ইলেকট্রাল যে প্রসেসটাকে পুরো বাইপাস করা হয়েছে, এখন স্টেট গভর্নমেন্ট যাকে চাইবে সেটাকে ওরা নমিনেট করতে পারে। এবং সেখানে যেটা বললাম আগে যে দুটো নন মুসলিমও থাকবে, নন মুসলিম থাকবে এবং আদার্স 2 মুসলিম উইমেন থাকবে। এবং এখানে আরেকটা জিনিস ব্যবহার হয়েছে যে স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে যে আদার যে সেক্স রয়েছে মুসলিমদের মধ্যে, যেমন শিয়া, সুন্নি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের মধ্যেও যে মেম্বার্স তাদেরকে ইনক্লুশন করা হবে এই বোর্ডে। হয়ে গেল ওয়াকফ বোর্ড কম্পোজিশন। তারপরে চলে আসি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার। সো এখানে যে পয়েন্টটা রয়েছে যে আগে যে চিফ এক্সিকিউটিভ অফিসার ছিল সেটাকে মুসলিম হতেই হবে এবং সেটা মুসলিম যে পার্সোনাল ল রয়েছে সেই লয়ের আন্ডারে কাজ করতে হবে। এখন সেই রিকোয়ারমেন্টসটা থাকবে না 2024-এ। সেখানে যে সিইও থাকবে সেটাকে মুসলিম হতেই হবে। এখানে তার রিলিজিয়াস ক্রাইটেরিয়া ছাড়া বাকি ক্রাইটেরিয়া দেখানো হবে। ওকে, দ্যাট ইজ দ্য চেঞ্জেস হিয়ার। নাও দ্য ট্রিবিউনাল কম্পোজিশন, যে ট্রিবিউনাল কোর্ট রয়েছে এটার ব্যাপারে একটু বলে নিই, তারপরে আবার পরে আলোচনা করব। তার আগে ট্রিবিউনাল কম্পোজিশনটা জেনে নিই যে ট্রিবিউনাল কম্পোজিশনে কে কে থাকে। তো 3জন মেম্বার্স থাকে, একজন থাকে জাজ যেটা ডিস্ট্রিক্ট সেশন সিভিল কোর্টে হতে পারে, স্টেট অফিসার থাকবে যেটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট হতে পারে, অ্যান্ড একজন থাকবে যে এক্সপার্ট থাকবে ইন মুসলিম ল। এখনকার যেটা নতুন অ্যাক্ট নিয়ে আসা হয়েছে, বিল নেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে যে এক্সপার্ট ইন মুসলিম ল থাকাটা ম্যান্ডেটরি না, সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। নাও যে এখনকার যে বোর্ড রয়েছে সেখানে কারা কারা থাকবে, তারা থাকবে যে ডিস্ট্রিক্ট কোর্টে যে জাজেস থাকে তারা থাকবে, জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক সেক্রেটারি যে লোক আছে তারা থাকতে পারে, এবং জুডিশিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে ইনক্লুড করা হচ্ছে। সো যে একজন এক্সপার্ট থাকে ইন মুসলিম ল তাদেরকে আর ইনক্লুড করা হবে না টু ডিল উইথ দ্য মুসলিম প্রপার্টিজ। দিস ইজ আনাদার আইটেম। তারপরে যে হচ্ছে যে অপিলস এগেনস্ট ট্রিবিউনাল অর্ডার্স। তো এটা হচ্ছে সব থেকে বড় অ্যাকচুয়ালি reasons for resentment of many political leaders in বিজেপি, দ্য নিউজ অ্যাঙ্কার যারা বারবার দিন রাত মানে প্রপাগেট করছে যে ট্রিবিউনালস কোর্টের এগেনস্টে কোনো কিছু করা যাবে। প্রথমত ট্রিবিউনালস কোর্টটা হচ্ছে যে কোনো একটা সেশন কোর্টের মতো, যেখানে সবাই গভর্নমেন্টের দ্বারাই নিযুক্ত লোক থাকে, এরকম থাকে না যে বাইরের কোনো পার্সোনালি ইন্টারেস্ট বেস্টেড লোক রয়েছে, তারা গভর্নমেন্ট দ্বারাই নিযুক্ত হয়। এবং এটা একটা বড় লাই যে ট্রিবিউনাল কোর্টে যে রায় থাকে ভার্ডিক্ট সেটাকে মানতেই হবে, তার এগেনস্টে চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু না করা যাবে। লিমিটেড ছিল, লিমিটেড টু হাইকোর্টই ছিল, যেটা বলা হয় যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সেটার এগেনস্টে মানে আপিল করা যাবে, এবং এই জন্য অনেক কেসেস স্পেশালি রিলেটেড টু ওয়ার্ক প্রপার্টিজ পেন্ডিং রয়েছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। সো এটা একটা বড় লাইস, এটা একদম স্পষ্টভাবে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে নতুন বিলে কি কি প্রমাণ করা হয়েছে, যে এখনকার যে নতুন বিল আছে সেখানে বলা হয়েছে যে উইদিন 19 ডেজ যে কেউ কোনো ডিসপিউট যদি থাকে প্রপার্টিজ এগেনস্টে তারা সেখানে মানে 90 ডেজের জন্য হাইকোর্টে গিয়ে তারা ই করতে পারবে, মানে কেস ফাইল করতে পারবে, কেস নিতে পারবে। এবার এই হয়ে গেল টোটাল ওয়াকফ বোর্ডের যে চেঞ্জেস বিটুইন দ্য টু মানে অ্যাক্ট, লাইক কি কি 1995-এর অ্যাক্টে ছিল এবং কি কি এই নতুন যে বিল আছে সেখানে সেটাকে চেঞ্জেস করা হয়েছে। এবার আমি একটা কথা বলেছিলাম যে কি কি লাইক মানে আর কি কোনো রিলিজিয়াস মানে অ্যাক্ট বা বোর্ড রয়েছে ইন ইন্ডিয়া যেখানে তারা নিজেদের যে রিলিজিয়াস অ্যাফেয়ার্স আর কাজকর্ম ইন্ডিপেন্ডেন্টলি করে। তো আমি এখানে আমি 4-5টা স্টেটের যে রিলিজিয়াস হিন্দু অ্যাক্ট বোর্ড রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেখানে কি যে নন হিন্দু থাকার ম্যান্ডেটরি প্রভিশন আছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো
আদার্স যে বোর্ড রয়েছে সেই বোর্ডদের মধ্যে যেটা তামিলনাড়ুর যে বোর্ড রয়েছে, অ্যাক্ট রয়েছে, সে একটা হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959। এবং এখানে কোনো ম্যান্ডেটরি কোনো ব্যাপার নেই যে মুসলিম থাকবে বা শিখ থাকবে বা অথবা আলাদা অন্য কোনো রিলিজিয়াস ফেথের লোক থাকবে, তো ম্যান্ডেটরি নেই। কর্ণাটকের যে অ্যাক্ট রয়েছে হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যাক্ট 1997, সেখানেও কোনো ম্যান্ডেটেশন নেই। কেরালার যে ট্রাভানকোর কোচিন অ্যাক্ট রয়েছে সেখানেও কোনো ম্যান্ডেটেশন নেই। অন্ধ্রপ্রদেশের যে চ্যারিটেবল অ্যান্ড হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যাক্ট রয়েছে 1997, সেখানেও কোনো ম্যান্ডেটরি নেই। ইভেন যে পাঞ্জাবিতে শিখ গুরুদুয়ার্স অ্যাক্ট 1925, সেখানে কোনো ম্যান্ডেটরি প্রভিশন নেই যেখানে নন শিখদের ইনক্লুড করা হবে। তো এই হয়ে গেল যে যে শুধুমাত্র যে ইনক্লুসিভিটি or ডাইভার্সিটি বলে মুসলিম অ্যাক্ট আর বোর্ডের উপরে করা হয়েছে, সেটা বুঝতে পারছেন যে একটা পার্সিয়ালিটি রয়ে গেছে। যে when it comes to মুসলিম লাইক অ্যাক্ট আর বোর্ড, সেখানে তো ডাইভার্সিটি দেখাতে হবে, কিন্তু অন্য যেসব বোর্ড রয়েছে অন্য রিলিজিয়াসদের, সেখানে কোনো সেরকম ইন্টারফিয়ারেন্স নেই। আর একটা বড় ক্লেম করা হয় বারবার করে, লাইক পাবলিকদেরকে খাওয়া হয় দিন রাত, সেটা হচ্ছে যে ওয়াকফ হচ্ছে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট প্রপার্টি ওনার্স একটা এন্টিটি। এটা সত্যি কথা। বাট আপনি যদি মানে আমি এখানে একটা চার্ট দিয়েছি যেটাতে দেখতে পাবেন যে আপনি যদি যে হিন্দুদের যে অ্যাক্ট রয়েছে আর বোর্ড রয়েছে, তাদের যে তিনটে বোর্ডকে যদি একসাথে কম্বাইন করি তিনটে স্টেটের, তাহলে দেখবেন যে ওয়াকফের যে প্রপার্টি তার থেকে বেশি রয়েছে। ওয়াকফের যে প্রপার্টি রয়েছে ওয়াকফ বোর্ডের, সেটা হচ্ছে 9.8 সামথিং একর্স। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটে বোর্ডের, সরি, হ্যাঁ, হিন্দু বোর্ডের টোটাল প্রপার্টি কত। এবং তামিলনাড়ু যে টেম্পল ল্যান্ডস রয়েছে তাদের যে প্রপার্টি রয়েছে 4.78 লাখ একর্স। নেক্সট রয়েছে তেলেঙ্গানা টেম্পল ল্যান্ডস, সেখানে রয়েছে 87,000 একর্স। তারপর রয়েছে আন্ধ্রপ্রদেশ টেম্পল ল্যান্ডস, সেখানে রয়েছে 4.09 লাখ একর্স। আপনি জাস্ট সব মানে টোটাল করেন, ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য কম্বাইন্ড ল্যান্ডস is greater than the lands ওয়াকফ বোর্ড হ্যাজ। সো এটা একটা বড় বিশালভাবে লাই যে মুসলিমদের কাছে ওয়াকফ বোর্ডের কাছে সব থেকে বেশি প্রপার্টি রয়েছে। এবার হয়ে গেল টোটাল ডিসকাশন। আমি যেগুলো কথা বলেছি সেগুলো ফ্যাকচুয়াল কথা বলেছি, একদম ফ্যাক্টসের বাইরে কিছু বলিনি। এবার আমার মনে হয় কিসের জন্য এগুলো করা হচ্ছে, প্রথম দুটো রিজন রয়েছে আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে যে বিজেপির যে কোর সাপোর্ট মানে সাপোর্ট আছে, ভোটারদের সাপোর্ট আছে, সেটা হচ্ছে মুসলিম। তারা হিন্দুত্ব বিরোধী পলিটিক্স করে, সেটা ফ্যাক্টস। তাদেরকে খুশি করার জন্য, কারণ আপনি দেখবেন এই বিল পাস হওয়ার পর রীতিমতো ল্যান্ড ডিসপিউটের কেস আসবে। সাডেনলি কেউ মন্দিরের মাঝে মসজিদের নিচে মন্দির পাবে, সাডেনলি দেখবেন গ্রেভিয়ার্ডে মন্দির পাবে। তো এই ধরনের ইস্যু ইন ফিউচার উইল বি কামিং, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয়তো অলরেডি শুরু হয়ে গেছে কেস লঞ্চ করা। আর এটা হয়ে গেল যে হিন্দু মুসলিম যে পট আছে সেটাকে বয়েল করে রাখা সারা বছর, যাতে ইলেকট্রালি বিজেপিকে বেনিফিট হয়। আর একটা যেটা কারণ হচ্ছে 2 নম্বর, আপনারা জানেন যে অনেকই ডিসপিউট রয়েছে যে গভর্নমেন্টের এবং ওয়াকফ বোর্ডের মধ্যে ল্যান্ডকে নিয়ে। এবার যেহেতু গভর্নমেন্ট উইল ডিসাইড যে কোনো প্রপার্টি ওয়াকফ কিনা গভর্নমেন্টের, তো সেখানে যেহেতু ডিস্ট্রিক্ট কালেক্টর ডিসাইড করবে, সে ডেফিনেটলি গভর্নমেন্টের এগেনস্টে কি করবে না। তো যেসব ডিসপিউট ল্যান্ডস রয়েছে সেগুলোকে অ্যাকোয়ার করবে এবং বিজেপি যেহেতু নিজের যে ক্রোনি ক্যাপিটালিস্ট ফ্রেন্ডস আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে। এবং লাস্টে দিয়ে যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে যারা মানে বিজেপি ফলোয়ার্স আছে বা আমরা সকল আন্ধভক্ত বলি, তাদের দেখবেন যে ক্লেম যে ওয়াকফ বোর্ডকে শেষ করে দেওয়া, ওয়াকফ কমপ্লিটলি অ্যাব্রোগেট করে দেওয়া উচিত। তারা খুব এক্সাইটেড দেখা যাচ্ছে, মানে এমন মনে হচ্ছে যে ওয়াকফ বোর্ড তাদের প্রপার্টি নিয়ে নিচ্ছিল। তো আমি তাদেরকে বলতে চাই যে ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট বিল এসে তাদের কোনো কিছু মানে যে এরকম হবে না যে তাদের কাল থেকে জব মিলে যাবে, এবং তাদেরকে মানে মোদি গভর্নমেন্ট 5 করে দিয়েও দেবে না। যেরকম করে 15 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আসেনি, সেরকম করে আপনি ওয়াকফ প্রপার্টির যে কি বলে জমি আছে সেটাকেও ডিস্ট্রিবিউট করা হবে না। সো ইউ ক্যান মানে সে হোয়াট এভার ইউ সে, দ্য রিয়ালিটি ইজ ফ্রম দ্য ড্রিম ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড। আর একটা যেটা হচ্ছে যে মুসলিমদের সাডেনলি মুসলিমদের নিয়ে যে এত উত্তেজনা মানে বিজেপি, সেটা অ্যাকচুয়ালি মানতে একটু কষ্ট হয়। এই কারণেই যে আপনি যদি বিজেপির মানে গভর্নমেন্ট দেখেন এখন বর্তমানে লোকসভাতে একটা মুসলিম এমপিস নেই। আর দিনরাত মুসলিমদেরকে গালি দেওয়া, ওদের যে ছোটো মোটো পলিটিক্সিয়ান রয়েছে তারা রয়েছে, ওদের দিন রাত শুরু হয় মুসলিমদের গালি দিতে দিতে। তো তাদের কাছ থেকে মুসলিম হিতেশি
মুসলিমদের জন্য ভালো কিছু করা, এটা অ্যাকসেপ্ট করা একটু ডিফিকাল্ট। So this is the video. I hope you like my content of this video. If you find anything, like you have any question regarding this, you can comment. I will answer that. And please like my video and share and subscribe my channel. Thank you.